ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষিত হয়ে গিয়েছে এবং এতদিনে নিশ্চয়ই প্রত্যেকেই সেই বিষয়ে অবগত। তো সেই এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যে প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 টাইপের যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই কিন্তু প্র্যাকটিস করিয়ে দেব। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে বায়োগ্যাসের উপাদানগুলি কি কি। ঠিক আছে, দিয়ে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে। তো এই চারটে অপশানের মধ্যে কোনগুলো বায়োগ্যাসের উপাদান সেগুলো কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে বায়োগ্যাসের উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। ঠিক আছে, মানে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে বায়োগ্যাসের প্রধান উপাদান, ঠিক আছে, এখানে উপাদান জানতে চাওয়া হয়েছে, কিন্তু যদি প্রশ্ন এরকম আসতো যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, তখন হয়ে যেত কি মিথেন। ঠিক আছে, কেননা বায়োগ্যাসের মধ্যে 50 থেকে 70% থাকছে কিন্তু মিথেন। ঠিক আছে, দেখো CH4 মানে হচ্ছে মিথেন, এবং দেখো ওখানে বলছে 25 থেকে 45% থাকছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, এবং তারপর এছাড়াও কিন্তু হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া এইসব কিন্তু গ্যাসগুলো থাকছে। তো মেনলি কিন্তু বায়োগ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন এই তিনটি উপাদান দিয়ে কিন্তু তৈরি। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, তখন মনে রাখবে মিথেন, কেননা মিথেন কিন্তু বায়োগ্যাসের মধ্যে পরিমাণে কিন্তু বেশি থাকে। ঠিক আছে, সেই জন্য বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। ক্লিয়ার? এরপর দেখো এই যে আমরা বায়োগ্যাস যে তৈরি করছে সুবিধাটা কি না, বায়োগ্যাস ধোঁয়া ছাড়াই জ্বলে। ঠিক আছে, যেহেতু ধোঁয়া ছাড়াই জ্বলছে সেহেতু দেখো এই কার্বন ডাইঅক্সাইড, NO2, SO2 এই যে ক্ষতিকারক কোনো গ্যাস নির্গমন হওয়ার কিন্তু কোনো জায়গা থাকছে না। ঠিক আছে, কার্বন মনোক্সাইড এইসব যে ক্ষতিকারক গ্যাসগুলো রয়েছে এগুলো কিন্তু নির্গমন হওয়ার কিন্তু কোনো জায়গা থাকছে না। ঠিক আছে, এবং যে উৎপাদনের পরে যে ছাইটা পড়ে থাকছে সেটা কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহার করা যাচ্ছে। ঠিক আছে, এইসব কিন্তু বায়োগ্যাস ব্যবহারের সুবিধাগুলো রয়েছে। তো এইসব সুবিধাগুলোর জন্যই কিন্তু বায়োগ্যাসটাকে বর্তমান দিনে কিন্তু প্রেফার করা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু বায়োগ্যাসের মেন কম্পোনেন্ট। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে কাপ প্লেট তৈরি করতে নিচের কোন পলিমারটি ব্যবহার করা হয়? টেফলন, নাইলন, ব্যাকেলাইট এবং অপশান ডিতে আছে মেলামাইন। তো এই চারটে পলিমারের মধ্যে কোন পলিমারটি এই কাপ প্লেট তৈরিতে ব্যবহার করা হয়? তো তার আগে আমরা পলিমার কি জিনিস সেটা জেনে নেব। দেখো পলিমার হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়ার দ্বারা বহু সংখ্যক সরল অণু পরস্পর সংযোজিত হয়ে যে উচ্চ আণবিক গঠন বিশিষ্ট যৌগ তৈরি করছে সেটা হচ্ছে পলিমার। আর এই যে সরল অণুগুলো যুক্ত হচ্ছে এই সরল অণুগুলোকে বলা হচ্ছে মনোমার। তাহলে আমরা বলতে পারি অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে কিন্তু পলিমার গঠন করে। ঠিক আছে, তো এই পলিমারগুলো সাধারণত কী প্রকারে হয়ে থাকে? বর্ণহীন বা সাদাটে বা অস্বচ্ছ, স্বচ্ছ যা খুশি হতে পারে। ঠিক আছে, এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই এবং এরা জৈব দ্রাবকের দ্রাব্য। ঠিক আছে, এবং সাধারণত এরা কী হয়? তাপ এবং তড়িতের অপরিবাহী। ঠিক আছে, তো এই পলিমারের যে ধর্মগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো পলিমার কিন্তু আবার অনেক প্রকারের হয়ে থাকে। উৎসের ওপর ভিত্তি করে পলিমারে কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে, যেমন প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার। যেমন তুমি প্রাকৃতিক পলিমার হিসেবে বলতে পারো রবারকে। ঠিক আছে, প্রাকৃতিক রবার, কৃত্রিম রবার কিন্তু রয়েছে, প্রাকৃতিক রবারটাই কিন্তু প্রাকৃতিক পলিমার। ঠিক আছে, এছাড়া স্টার্চ, সেলুলোজ, প্রোটিন এগুলোকে তুমি বলতে পারো কিন্তু প্রাকৃতিক পলিমার। আবার সেরকম অপর দিকে তুমি কৃত্রিম পলিমার হিসেবে পলিইথিলিন, PVC, পলিস্টাইরিন, ঠিক আছে, নাইলন, টেরিলিন এগুলোকে কিন্তু তুমি বলতে পারো কৃত্রিম পলিমার। ঠিক আছে, তো এরকমই দেখো এই মেলামাইন পলিমার দিয়ে কিন্তু এই কাপ প্লেট তৈরি করা হয়। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? ব্যাকেলাইট দেখো, ব্যাকেলাইট দিয়ে কিন্তু ইলেকট্রিক বোর্ডের সুইচ, ঠিক আছে, ইলেকট্রিক বোর্ড এইসবগুলো কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তো বাকি যে অপশান যেগুলো রয়েছে টেফলন, নাইলন এগুলো ব্যবহার কিন্তু আমরা আস্তে আস্তে জেনে নেব। ঠিক আছে, তাহলে কাপ প্লেট তৈরিতে ব্যবহার করা হচ্ছে মেলামাইন পলিমার।
বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে এলপিজিতে, ঠিক আছে, এলপিজিতে উপস্থিত মুখ্য উপাদান কোনটি? মিথেন, ইথেন, প্রোপেন এবং অপশান ডিতে আছে বিউটেন। ঠিক আছে, তো এলপিজি এর পুরো নামটা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজি এর পুরো নাম। ঠিক আছে, অনেক সময় কিন্তু এলপিজি এর পুরো নামটাও পরীক্ষায় জানতে চাওয়া হয়। ঠিক আছে, তো এই নামটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে মনে রাখবে। তো মনে রাখবে এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। কি বললাম? বিউটেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি। ঠিক আছে, যে এলপিজি এর প্রধান উপাদান বা মুখ্য উপাদান হচ্ছে কিন্তু বিউটেন। এছাড়াও কিন্তু এতে কিছু পরিমাণ ইথেন এবং প্রোপেন থাকে। ঠিক আছে, তাহলে এর ব্যবহারটা কি? দেখুন, এটা রান্নার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া বিভিন্ন শিল্পের জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো, এই যে সিলিন্ডারে, ঠিক আছে, আমরা একটা গন্ধ পাই না, গ্যাস সিলিন্ডার গ্যাসের গন্ধ বলি, তো ওটা আর কিছুই নয়, ওটা হচ্ছে ইথাইল মার্কাপটান। ঠিক আছে, এই গ্যাসটার গন্ধ। ঠিক আছে, এটা মেশানো থাকে সিলিন্ডারেতে, যাতে করে যদি গ্যাস লিক করে তাহলে আমরা বুঝতে পারি যে গ্যাস বেরিয়ে যাচ্ছে, বলি না, এই গন্ধটার জন্য। এই জন্য ইথাইল মার্কাপটানটাকে মেশানো থাকে গ্যাস সিলিন্ডারে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন আমি তোমাদের পরে রেখেছি, পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এলপিজি এর মুখ্য উপাদান কি পেলাম? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুতবার অনেক পরীক্ষায় এসেছে। ঠিক আছে, যেটা হচ্ছে বিউটেন। এছাড়া এতে কিছু পরিমাণ ইথেন এবং প্রোপেনও কিন্তু থাকে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে কাঁদানে গ্যাস হলো নিচের কোনটি? ঠিক আছে, এই চারটে রাসায়নিকের মধ্যে কোনটি কাঁদানে গ্যাস, বা যার আরেকটা নাম রয়েছে টিয়ার গ্যাস? ঠিক আছে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো দেখো, টিয়ার গ্যাস হলো ক্লোরোপিক্রিন। ঠিক আছে, অপশান এ ক্লোরোপিক্রিন, একেই কিন্তু টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস বলা হয়। ঠিক আছে, যার রাসায়নিক নাম হচ্ছে CCl3NO2। তো যদি আমরা ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই ক্লোরোপিক্রিন কিন্তু পাবো, যেটা কাঁদানে গ্যাস হিসাবে পরিচিত। ঠিক আছে, কি বললাম? ক্লোরোফর্মের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করি তখন কিন্তু এই ক্লোরোপিক্রিন উৎপন্ন হয়। ঠিক আছে, CiCl3। ঠিক আছে, ক্লোরোফর্মের সংকেতটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, অনেক সময় কিন্তু পরীক্ষাতে সংকেত দিয়েও প্রশ্ন আসে। ঠিক আছে, তো ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CiCl3। ঠিক আছে, যার রাসায়নিক নামটা কি তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে জৈব যৌগ সম্পর্কিত ভুল তথ্যটি কোনটি? দেখো, এখানে চারটে ডেটা দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু জৈব যৌগ রিলেটেড। এই চারটে ডেটার মধ্যে কোন ডেটাটি ভুল সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে, তাই তো? তো সবার আগে তাহলে আমি জৈব যৌগের ধর্মগুলো সম্পর্কে জেনে নিই। দেখো, জৈব যৌগগুলো সাধারণত সমযোজী যৌগ হয়। কি বললাম? এগুলো সাধারণত সমযোজী যৌগ হয়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে, দেখো অপশান এতেও কিন্তু বলা রয়েছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, তাহলে অপশান এ কিন্তু সঠিক। আমাকে কিন্তু ভুলটা খুঁজতে হবে। বলছে এরা দাহ্য প্রকৃতির হয়। ঠিক আছে, কিন্তু অপশান সিতে বলছে দেখো এরা সহজ দাহ্য নয়, তাই এখানে ভুল বলছে, তো অপশান সি কিন্তু ভুল, তাই তো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, তো বাকি অপশানগুলো একটু চেক করে নিই। দেখো, বলছে এদের মধ্যে প্রধানত কার্বন ও হাইড্রোজেন বর্তমান। দেখো, অপশান ডিতে বলছে এদের মধ্যে প্রধানত কার্বন ও হাইড্রোজেন বর্তমান, অপশান ডি কিন্তু সঠিক। বলছে এরা জলের অদাব্য। দেখো, অপশান বিতে বলছে এরা জলে দ্রবীভূত হয় না, তো অপশান বিও কিন্তু সঠিক। ঠিক আছে, তো এরা জলের অদাব্য কিন্তু বেনজিন এবং অ্যালকোহলে কিন্তু দ্রাব্য, তাই তো? এবং এরা বলছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি পেলাম? এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলাম অপশান সি। কেননা এখানে বলা রয়েছে অপশান সিতে এরা সহজ দাহ্য নয়, কিন্তু জৈব যৌগগুলো প্রতিটাই কিন্তু সহজে দাহ্য। এখানে কিন্তু এখানে অপশান 3তে কিন্তু এটাই বলছে। ঠিক আছে, তাহলে জৈব যৌগ সম্পর্কিত ভুল তথ্য কোনটা পেলাম? অপশান সি। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? আর এই জৈব যৌগের যে ধর্মগুলো বললাম, এই ধর্মগুলো কিন্তু প্রত্যেকে ভালোভাবে পড়ে রাখবে। ঠিক আছে, কারণ এই ধর্মগুলো তুলে দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে, এবং এটা কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছে। ঠিক আছে, এই প্রশ্নটাও। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে রবারের গুণগত মান উন্নত করতে তাকে সালফারের সাথে মিশিয়ে উত্তপ্ত করা হয়।
এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ভালকানাইজেশন, অ্যাক্সিলারেশন, সালফোনেশন এবং অপশন ডিতে বলছে গ্যালভানাইজেশন। তাহলে রবারের গুণগত মানটাকে উন্নত করার জন্য, ঠিক আছে, তাকে সালফারের সাথে মিশিয়ে উত্তপ্ত করা হচ্ছে। এই প্রসেসটিকে বলা হচ্ছে কিন্তু ভালকানাইজেশন। ঠিক আছে, তো এই ভালকানাইজেশন প্রসেসটা কি না, এই প্রসেসটাতে কি হচ্ছে, নমনীয় বা থার্মোপ্লাস্টিক রবারকে কম নমনীয় কিন্তু বেশি প্রসারণশীল থার্মোসেটিং রবারে পরিণত করা হচ্ছে। সেই প্রসেসটাকে বলা হচ্ছে ভালকানাইজেশন, যেটা বিজ্ঞানী চার্লস গুডিয়ার কিন্তু আবিষ্কার করেছিলেন। তো এই সালফার ভালকানাইজেশনের ফলে কি হচ্ছে না, রবারের স্থিতিস্থাপকতাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার জন্যই কিন্তু এই ভালকানাইজেশন প্রসেসটা কিন্তু করানো হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, বলছে ওয়াটার গ্যাস কি? ওয়াটার গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, এবং অপশান দিতে বলছে কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ। ঠিক আছে, তাহলে ওয়াটার গ্যাস আমরা কাকে বলবো? দেখো, ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এইটা কি বলা হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাসের যে মিশ্রণ সেটাই হচ্ছে ওয়াটার গ্যাস। এবং এই প্রসঙ্গে আমরা জেনে নেব প্রডিউসার গ্যাস। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ। ঠিক আছে, আর কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, তো আমরা দেখো এই ওয়াটার গ্যাস কীভাবে প্রস্তুতি করি না, শ্বেততপ্ত কোকের সঙ্গে স্টিমের বিক্রিয়া ঘটিয়ে কিন্তু ওয়াটার গ্যাস প্রস্তুত করা যায়। এই যে দেখো, কোকের সাথে আমি জলের বিক্রিয়া ঘটিয়েছি, তাহলে আমি দেখো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস পেয়েছি, যেটাই হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, আর এই পদ্ধতির নাম হচ্ছে বস পদ্ধতি। কি বললাম? বস পদ্ধতি। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস কী জিনিস বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে অটোমোবাইল যন্ত্রের রেডিয়েটরে হিমায়ন রোধক হিসাবে কোনটি ব্যবহৃত হয়? মিথাইল অ্যালকোহল ও জল, মিথাইল অ্যালকোহল, গ্লিসারল এবং অপশান দিতে আছে ইথাইল অ্যালকোহল। তো মনে রাখবে, অটোমোবাইল যন্ত্রের রেডিয়েটরে কিন্তু মিথাইল অ্যালকোহল ও জল হিমায়ক রূপে, ঠিক আছে, হিমায়ন রোধক রূপে ব্যবহৃত হয়। বোঝা গেল প্রত্যেকের? তো মনে রাখবে এই প্রসঙ্গে মিথাইল অ্যালকোহলকে কিন্তু উড স্পিরিট বলা হয়। ঠিক আছে, কি বললাম? উড স্পিরিট, যার আরেকটা নাম কি বললাম? মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, তো আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকে, ঘর্ষণরোধী পদার্থ হিসাবে গাড়িতে ব্যবহৃত হয় টেট্রা ইথাইল লেড। কি বললাম? ঘর্ষণরোধী পদার্থ হিসাবে গাড়িতে ব্যবহার করা হয় কি? টেট্রা ইথাইল লেড। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার পরীক্ষায় এসেছে। চলো পরের প্রশ্নে। বলছে ডিনেচার্ড অ্যালকোহল প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? মানে বিষাক্ত অ্যালকোহল। মিথানল, প্রোপাইল অ্যালকোহল, ফেনল এবং অপশান দিতে আছে মিথেন। তো মনে রাখবে যে এই ডিনেচার্ড অ্যালকোহল, ঠিক আছে, এই ডিনেচার্ড অ্যালকোহল প্রস্তুত করতে কিন্তু মিথানল ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, মিথানল বা মিথাইল অ্যালকোহল, এটা হচ্ছে এই ডিনেচার্ড অ্যালকোহল প্রস্তুত করতে ব্যবহৃত হয়। তো দেখো যে ইথানলের সাথে কিন্তু এই মিথানল ও পিরিডিন, ঠিক আছে, মিথানল ও পিরিডিন মিশিয়ে কিন্তু ইথানলকে বিষাক্ত করা হচ্ছে বা ডিনেচার্ড করা হচ্ছে। ঠিক আছে, বা এটা আবার মিথাইল হাইড্রেট নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে ইথানলের সাথে মিথানল এবং পিরিডিন মিশিয়ে কিন্তু ইথানলকে বিষাক্ত করা হচ্ছে। ইথাইল অ্যালকোহলটা পান করা যায়, কিন্তু সেটার সাথে যদি মিথানল এবং পিরিডিন মিশিয়ে দিই তাহলে কি সেটা ডিনেচার্ড অ্যালকোহলে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা কী কাজে ব্যবহৃত হয়? জ্বালানি হিসাবে, দ্রাবক হিসাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? এছাড়াও মিথানল ছাড়াও কিন্তু এই ডিনেচার্ড অ্যালকোহল প্রস্তুত করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যাসিটোন এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো প্রধান উপাদান কিন্তু মনে রাখবে মিথানল এবং পিরিডিন, এগুলো কিন্তু ইউজ করে এই ডিনেচার্ড অ্যালকোহল প্রস্তুত করা হয়। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে ড্যাশ হলো মানুষের দ্বারা তৈরি প্রথম সিনথেটিক ফাইবার। পলিস্টার, নাইলন, রেয়ন এবং অপশান দিতে আছে টেরিকট। তাহলে মনে রাখবে
মানুষের দ্বারা তৈরি প্রথম সিনথেটিক ফাইবার হলো নাইলন। ঠিক আছে, অপশান বি হলো সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। বলছে আলেয়া সৃষ্টিতে যে গ্যাসটি মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসটি এই চারটে গ্যাসের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন এবং হচ্ছে অ্যামোনিয়া, এদের মধ্যে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? তো মনে রাখবে আলেয়া কী জিনিস। তার আগে দেখো আলেয়া হলো, বলছে অনেক সময় জলাভূমিতে উদ্ভিদ ও প্রাণীদেহের ব্যাকটেরিয়া ঘটিত পচনে মিথেনের সঙ্গে ফসফিন এবং ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড P2H4, ঠিক আছে, এগুলো উৎপন্ন হয়। তো এবার কি বলছে, এই P2H4 মানে এই ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড বায়ুতে নিজে থেকেই জ্বলে ওঠে এবং মিথেন গ্যাসও কিন্তু দাহ্য। তার এই দুটো দহনের ফলে কি হচ্ছে, উৎপন্ন তাপে একটা নীল শিখা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সেই নীল শিখাটাকে বলা হচ্ছে কিন্তু আলেয়া। ঠিক আছে, এটাই হচ্ছে আলেয়া। বোঝা গেল? তাহলে এই আলেয়ার সৃষ্টিতে কোন গ্যাস মুখ্য ভূমিকা পালন করছে? মিথেন। অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তো এই প্রসঙ্গে মনে রাখবে এই মিথেনকে কিন্তু ল্যান্ডফিল গ্যাস বলা হয়। কি বললাম? ল্যান্ডফিল গ্যাস। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে ল্যান্ডফিল গ্যাস কোন গ্যাসকে বলা হয়? মিথেনকে। ঠিক আছে, নোট করে নিও প্রত্যেকে একটু। ঠিক আছে, এছাড়াও কিন্তু বলা হচ্ছে মার্স গ্যাস। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলছে ইবোনাইট কোন ধরনের রাবার? ইবোনাইট, ঠিক আছে, প্রাকৃতিক রাবার, সিনথেটিক রাবার, হাইলি ভালকানাইজড রাবার এবং অপশান দিতে আছে কোনোটিই নয়। তো মনে রাখবে এই প্রসঙ্গে ইবোনাইট হচ্ছে হাইলি ভালকানাইজড রাবার। ঠিক আছে, মানে রাবারকে যদি অনেক দীর্ঘ সময় ধরে ভালকানাইজ করা হয় তখনই কিন্তু ইবোনাইটটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আবিষ্কার করা গুডিয়ার কোম্পানি, মানে চার্লস গুডিয়ার, যিনি এই ভালকানাইজেশন প্রসেসটা আবিষ্কার করেছিলেন, সেই কোম্পানি। ঠিক আছে, তাহলে ইবোনাইট কি? ইবোনাইট হচ্ছে হাইলি ভালকানাইজড রাবার। চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোনটি সংনমিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি? ঠিক আছে, যার পুরো নামটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হয়। ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তো এর প্রধান উপাদান কোনটি? অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং অপশান দিতে আছে কার্বন ডাইঅক্সাইড। তো মনে রাখবে এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখে নাও সিএনজির মূল উপাদান মিথেন, এছাড়াও এতে অল্প পরিমাণে ইথেন, প্রোপেন, বিউটেন এবং ইথিন মিশানো থাকে। ঠিক আছে, যেটা বাস, ট্যাক্সি, অটোরিক্সা ইত্যাদি যন্ত্রচালিত পরিবহন ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন, এছাড়াও এতে ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো কিন্তু থাকে। ওকে, আর যার পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজির কি পেলাম? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, এলপিজি এবং সিএনজির পুরো নাম কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এই পুরো নামটা কিন্তু প্রত্যেকেই মনে রাখবে। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোনটি কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়? মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন এবং অপশান দিতে আছে প্রোপেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, ইথিলিন। ঠিক আছে, তাহলে ইথিলিন কিন্তু ফল পাকাতে ব্যবহৃত হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। ওই নিচের কোনটির সাথে অক্সিজেনের দহনে সরাবেকা উত্তপ্ত শিখা উৎপন্ন হয়? C2H2, H2, সায়ানোজেন এবং অপশান দিতে আছে বিউটেন। তো এই C2H2 এর পুরো নামটা কি? এর মানে রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, তো এই অ্যাসিটিলিনের সাথে কিন্তু অক্সিজেন বিক্রিয়া করে এই অক্সি অ্যাসিটিলিনের শিখা উৎপন্ন করছে, যার টেম্পারেচার কিন্তু 3200 ডিগ্রি। ঠিক আছে, এছাড়া অ্যাসিটিলিনের কী কাজ রয়েছে? আর কার্বাইড আলো জ্বালাতে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, যে কার্বাইড বাতিগুলো রয়েছে সেখানেও কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হলো? অপশান এ। চলো নেক্সট প্রশ্নে। বলছে ভিনিগারের মুখ্য উপাদান কি? ঠিক আছে, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড এবং অপশান দিতে আছে অক্সালিক অ্যাসিড। তো মনে রাখবে ভিনিগারের মুখ্য উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, CH3COOH। তাহলে অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ভিনিগার কী কী কাজে ব্যবহার করা হয়? দেখো, রান্নার উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া আচার শিল্পে ব্যবহার করা হয়,
এবং এই ভিনিগারকে কিন্তু ইথানোয়িক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, তো এবার আমরা কিছু অ্যাসিডের উৎস কিন্তু এখানে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, একটু দেখে নিও। ঠিক আছে, টক দুধ, আপেল, টমেটো, আঙুর, এখান থেকে কোন কোন অ্যাসিড পাওয়া যায় একটু দেখে নিও। চলো পরের প্রশ্নে। বলছে সিলিন্ডারে এলপিজি এর লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেটা কোনটি? আইসোবিউটেন, ইথাইল মার্কাপটান, মিথেন এবং অপশান ডিতে আছে ফেনল। তাহলে একটু আগেই তোমাদের বলছিলাম যে এলপিজি সিলিন্ডারে এই যে আমরা বাড়িতে বলি মাঝে মাঝে গ্যাস লিক হচ্ছে, ঠিক আছে, এটা গন্ধ পাই, যেটা গ্যাসের গন্ধ বের হচ্ছে, তাই তো? তো সেই গন্ধটাই হচ্ছে ইথাইল মার্কাপটানের গন্ধ। ঠিক আছে, এটা গ্যাসটা কিন্তু এই এলপিজি সিলিন্ডারে মেশানো থাকে, যার গন্ধটাই কিন্তু আমরা শনাক্ত করতে পারি যে গ্যাস লিক হচ্ছে বলে। ঠিক আছে, এই জন্য কিন্তু এলপিজিতে এই ইথাইল মার্কাপটান ইউজ করা হয়। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিম্নলিখিত কোনটি, ঠিক আছে, কোন গ্যাসটি এই প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? মিথেন, বিউটেন, হিলিয়াম এবং অপশান ডিতে আছে ইথিলিন। তো মনে রাখবে প্লাস্টিক উৎপাদনে কিন্তু ব্যবহৃত হচ্ছে ইথিলিন। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ইথিলিন কিন্তু এই প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়। তো প্রসেসটা একটু দেখে নিও প্রত্যেকে, তোমার জন্য আমি এখানে নোট করে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বনস্পতি ঘি তৈরিতে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং অপশান ডিতে আছে নাইট্রোজেন। তো মনে রাখবে এটা কিন্তু এটা হাইড্রোজেনের কাজ। ঠিক আছে, এই বনস্পতি ঘি তৈরি করতে কিন্তু হাইড্রোজেন সাহায্য করে। চলো পরের প্রশ্নে। উড স্পিরিট, দেখো একটু আগে আমি তোমাদের বলেছিলাম উড স্পিরিট। ঠিক আছে, উড স্পিরিটটা কার রাসায়নিক নাম? মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল এবং অপশান ডিতে আছে প্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, তো মনে রাখবে উড স্পিরিট হচ্ছে মিথাইল অ্যালকোহল। অপশানে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এটাকে কাঠের অন্তর্ধূম পাতন করে কিন্তু তৈরি করা হয়, সেই জন্য কিন্তু ওই কাঠ থেকে কিন্তু উড এসেছে। ঠিক আছে, এই জন্য এটাকে উড স্পিরিট বলা হয়। ঠিক আছে, মিথাইল অ্যালকোহলকে। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে ভেষজ তেলকে সম্পৃক্ত ফ্যাটে পরিণত করতে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? ঠিক আছে, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এবং সালফার ডাইঅক্সাইড। তো মনে রাখবে এটার সঠিক উত্তর কী হবে? অপশান এ, হাইড্রোজেন। ঠিক আছে, ভেষজ তেলকে সম্পৃক্ত ফ্যাটে পরিণত করতে সাহায্য করে হাইড্রোজেন। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে কাঠের অন্তর্ধূম পাতনে কোন অ্যালকোহল পাওয়া যায়? প্রোপাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এবং অপশান দিতে আছে গ্লিসারল, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম। তো কাঠের অন্তর্ধূম পাতন করলে মিথাইল অ্যালকোহল পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্যই কিন্তু এর নাম উড স্পিরিট। কি বললাম? উড স্পিরিট। বোঝা গেল? মিথানল বা মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, যেটা উড অ্যালকোহল বা উড ন্যাপথা বা উড স্পিরিট ইত্যাদি নামে পরিচিত। ঠিক আছে, যার রাসায়নিক নাম কি? CH3OH। এটাকে একসময় কাঠের অন্তর্ধূম পাতনের মাধ্যমে প্রস্তুত করা হতো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। গোবর গ্যাস, ঠিক আছে, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? ঠিক আছে, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এবং অপশান দিতে আছে প্রোপিলিন। মনে রাখবে গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেন হলো গোবর গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন। অ্যালকোহল ও জলের মিশ্রণ থেকে জলকে পৃথক করা যায় যে পদ্ধতিতে, সেটি কোনটি? আশ্রাবণ, বাষ্পায়ন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তো মনে রাখবে অ্যালকোহল ও জল এদের কিন্তু ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্ক। তো ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্ক হলেই তখন কিন্তু আমি আংশিক পাতন পদ্ধতি ইউজ করব। ঠিক আছে, তাহলে অ্যালকোহল ও জলের মিশ্রণকে পৃথক করা হবে কোন পদ্ধতিতে? অপশান সি, আংশিক পাতন পদ্ধতিতে। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন বলছে শর্করাকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? হোমোজেনাইজেশন, ফার্মেন্টেশন, পাস্তুরাইজেশন এবং অপশান ডিতে আছে স্টেরিলাইজেশন। তো মনে রাখবে এই প্রসেসকে বলা হচ্ছে ফার্মেন্টেশন বা গাঁজন। ঠিক আছে, ফার্মেন্টেশন বা গাঁজন। চলো পরের প্রশ্ন। বলছে অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যামোনিয়া, হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো দেখো এখানে একটা আমি রিয়াকশান তোমাদের সামনে রেখেছি। দেখো ইথানল, ঠিক আছে, এর সাথে সোডিয়াম যেটা একটা ধাতু,
তো ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম ইথক্সিসাইড। ঠিক আছে, এবং দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে যে অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অপশান বি, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন। নিচের কোনটি জলীয় দ্রবণ ফরমালিন? দেখো এই নামটার সাথে নিশ্চয়ই অনেকেই পরিচিত। ঠিক আছে, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এই ফরমালিন নামটার সাথে পরিচিত। তো এই ফরমালিন, ঠিক আছে, এটা কার জলীয় দ্রবণ? ফর্মিক অ্যাসিড, ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং অপশান ডিতে আছে সোডিয়াম ক্লোরাইড। তো মনে রাখবে এটা হচ্ছে ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, অপশান বি কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল? এই ফর্মালডিহাইড এবং জল মিশিয়েই কিন্তু এই ফরমালিন তৈরি করা হচ্ছে। কি বললাম? ফর্মালডিহাইড এবং জল, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু এই ফরমালিন, যার মধ্যে 40% ফর্মালডিহাইড থাকে এবং 60% জল থাকে। তো কি কাজে ব্যবহার করা হচ্ছে? মৃত জীবজন্তুর দেহ সংরক্ষণ করার জন্য, এছাড়া ব্যাকেলাইট প্রস্তুত করতে কিন্তু এই ফরমালিন ব্যবহার করা হয়। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে পেট্রোলের রাসায়নিক নাম কি? ইথার, গ্যাসোলিন, ইথিলিন এবং অপশান ডিতে আছে ডিজেল। তো মনে রাখবে পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে অপশান বি, গ্যাসোলিন। ঠিক আছে, এছাড়াও পেট্রোলিয়াম কিন্তু কালো সোনা নামে পরিচিত। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান কি? মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ফর্মালডিহাইড এবং অপশান ডিতে আছে জল। তো মনে রাখবে রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান হচ্ছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, তো যেখানে দেখো ইথাইল অ্যালকোহল থাকছে 95% এবং জল থাকছে 4%। এই দুটোর মিশ্রণে কিন্তু রেকটিফাইড স্পিরিট তৈরি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তো এটা কী কাজে ব্যবহার করা হয়? পরীক্ষাগারে দ্রাবক রূপে এবং ওষুধ প্রস্তুত করতে কিন্তু রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হচ্ছে। তাহলে ইথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। তো প্রত্যেকে কমেন্ট করে জানিও মেথিলেটেড স্পিরিট কী জিনিস। কি বললাম? মেথিলেটেড স্পিরিট কী জিনিস প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে কোনটি ব্যবহার করা হয়? মিথেন, ক্লোরোফর্ম, অ্যাসিটিলিন এবং অপশান ডিতে আছে প্রডিউসার গ্যাস। তো মনে রাখবে শল্য চিকিৎসায় কিন্তু ক্লোরোফর্ম ইউজ করা হয়। ঠিক আছে, কি বললাম? ক্লোরোফর্ম। আর প্রডিউসার গ্যাস কি বলেছিলাম? কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ হচ্ছে প্রডিউসার গ্যাস। আর কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রডিউসার গ্যাস আর এটা হচ্ছে ওয়াটার গ্যাস। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। কৃত্রিম উপায়ে তৈরি প্রথম যৌগ কোনটি? বেনজিন, ইউরিয়া, মিথেন, ল্যাকটিক অ্যাসিড। তো মনে রাখবে ইউরিয়া। ঠিক আছে, যেটা কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোন দ্রাবকে জৈব যৌগগুলি সাধারণত দ্রবীভূত হয় না? বেনজিন, ক্লোরোফর্ম, অ্যালকোহল এবং অপশান ডিতে আছে জল। তো আমরা জৈব যৌগের ধর্ম পড়ার সময় জেনেছিলাম যে জৈব যৌগগুলো কিন্তু জলে অদ্রাব্য, কিন্তু বেনজিন অ্যালকোহলে দ্রাব্য। তাহলে আমাকে প্রশ্নে বলেছে জৈব যৌগগুলি কোনটিতে দ্রবীভূত হয় না? তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এরা জলে দ্রবীভূত হয় না, জলে এরা অদ্রাব্য, কিন্তু বেনজিন অ্যালকোহল এরা দ্রাব্য। ঠিক আছে, এছাড়া জৈব যৌগের ধর্ম কী কী ছিল? এরা সমযোজী যৌগ হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, এরা সহজে দাহ্য হয় এবং এদের মধ্যে প্রধানত কার্বন ও হাইড্রোজেন কিন্তু বর্তমান এবং এরা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে জৈব যৌগের ধর্ম। চলো পরের প্রশ্নে। বলছে উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রাকৃতিক রবারের মূল গঠনগত একক কোনটি? ঠিক আছে, উদ্ভিদ থেকে যে প্রাপ্ত প্রাকৃতিক রবার তার মূল গঠনগত একক কোনটি? আইসোপ্রিন, ভিনাইল ক্লোরাইড, অ্যাসিটিলিন এবং অপশান ডিতে আছে নিওপ্রিন। তো মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আইসোপ্রিন। ঠিক আছে, কি বললাম? আইসোপ্রিন। দেখো আইসোপ্রিন বা 2-মিথাইল-1,3-বিউটাডাইন, ঠিক আছে, একটা জৈব যৌগ যেটা কিন্তু বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন এবং উদ্বায়ী তরল। ঠিক আছে,
তো এই আইসোপ্রিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগ এবং এই জৈব যৌগটি অনেক গাছপালা এবং প্রাণী দ্বারা কিন্তু উৎপন্ন হয়। এর এই একক অণুগুলি মিলে হয়ে কিন্তু পরমাণু গঠন করছে, এই পলিমার অণু গঠন করছে। ঠিক আছে, এর এক একটা অণু। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে রবারের কিন্তু মনোমার হচ্ছে, ঠিক আছে, রবারের মনোমার হচ্ছে কিন্তু আইসোপ্রিন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে ফেনল ও ড্যাশের সহ পলিমার হলো ব্যাকেলাইট। তো মনে রাখবে ফেনল এবং ফর্মালডিহাইড, ঠিক আছে, এদের পলিকন্ডাকশনের ফলে কিন্তু এই ব্যাকেলাইট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, যে ফেনল এবং ফর্মালডিহাইডের কন্ডেনসেশন করা হচ্ছে, যার ফলে কিন্তু এই ব্যাকেলাইটটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই ব্যাকেলাইট ইলেকট্রিক সুইচ বোর্ড, টিভির ক্যাবিনেট, হিটার, প্রেসার কুকারের হাতল এইসব তৈরিতে ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের যে ব্যাকেলাইটের ব্যবহার কোথায় কোথায় হয়। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোনটির পলিমারাইজেশনে পিভিসি উৎপন্ন হয়? প্রোপেন, ভিনাইল ক্লোরাইড, স্টাইরিন এবং অপশান দিতে আছে অ্যাসিটিলিন। তো পিভিসি যার পুরো নাম কি? যার পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তো এই পিভিসি মনে রাখবে ভিনাইল ক্লোরাইডের পলিমারাইজেশনের ফলে কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, কি বললাম? ভিনাইল ক্লোরাইড হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে। নিচের কোনটি পলিথিনের মনোমার? ঠিক আছে, অ্যাডিপিক অ্যাসিড, ভিনাইল ক্লোরাইড, ইথাইল অ্যালকোহল এবং অপশান দিতে আছে ইথিলিন। তো দেখো পলিমার হচ্ছে একটা পলিথিন হচ্ছে একটা পলিমার। তো এই পলিমারটা কি বলেছিলাম যে অনেকগুলো মনোমার দিয়ে তৈরি হয়। তো মনে রাখবে এটা হচ্ছে ইথিলিন দিয়ে তৈরি হয়। তাহলে পলিথিনের মনোমার হয়ে যাবে কিন্তু ইথিলিন। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। কোকা কোলার টক স্বাদের জন্য দায়ী কোনটি? অ্যাসিটিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তো মনে রাখবে যে কোকা কোলাগুলো আমরা বাজারে পাই তাতে কিন্তু ফসফরিক অ্যাসিড মেশানো থাকে। ঠিক আছে, মানে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে মোমবাতি কি? দেখো যে মোমবাতিগুলো আমরা ইউজ করি সেই মোমবাতিগুলো কী দিয়ে তৈরি? প্যারাফিন মোম ও স্টেরিক অ্যাসিডের মিশ্রণ, মোম ও স্টেরিক অ্যাসিডের মিশ্রণ, না উচ্চ ফ্যাটি অ্যাসিড ও স্টেরিক অ্যাসিডের মিশ্রণ, না মোম ও প্যারাফিন মোমের মিশ্রণ। তো মনে রাখবে মোমবাতি হলো প্যারাফিন মোম, যেটা হচ্ছে পেট্রোলিয়ামজাত মোম। ঠিক আছে, ওই প্যারাফিন মোম এবং স্টেরিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে মোমবাতি। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কি বললাম? অপশান এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে। বলছে টলেন্স বিকারক। ঠিক আছে, নিচের কোনটি টলেন্স বিকারক? ক্ষারীয় মার্কিউরিক ক্লোরাইড, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট এবং অপশান দিতে আছে অ্যামোনিয়াম সাইট্রেট। এটা হচ্ছে আজকের সেশনের শেষ প্রশ্ন। ঠিক আছে, তো মনে রাখবে অপশান সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এটা হচ্ছে টলেন্স বিকারক। ঠিক আছে, তো টলেন্স বিকারক এবং গ্রিগনাট বিকারক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট দুটো বিকারকগুলো কিন্তু একটু পড়ে রাখবে। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এই বিষয়ে অবগত হয়েই গিয়েছো যে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু জানানো হয়েছে কত তারিখে? 14/7, তাই তো 2024। তো এই তারিখে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট অ্যানাউন্স করা হয়েছে। তো এই তারিখকে আমরা লক্ষ্য করি তোমাদের কিন্তু তৃতীয় ব্যাচে আমরা অ্যাডমিশন শুরু করে দিয়েছি, যেই ব্যাচের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা। ঠিক আছে, পুরো কোর্সের ডিটেলস কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু ভিডিওতে দিয়ে রেখেছি। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ওখানে তোমরা ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, এই ব্যাচের কী কী ফিচার্স রয়েছে। ঠিক আছে, শুধু এটুকু জেনে রাখো, ব্যাচের কোর্স ফি কিন্তু 1199 টাকা। ঠিক আছে, আর যারা এই ভিডিওটা দেখছো তারা এই নাম্বারে কিন্তু কল করে নিতেও পারো।
ঠিক আছে, এই নাম্বারে আমাকে কল করে নেবে যদি কোনো কিছু ডিটেলসে জানার থাকে। তাছাড়া ওই গ্রুপে জয়েন হলেও তোমরা কিন্তু জেনে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।